আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো দেখেছেন কিংবা শুনেছেন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এই তফসিল অনুযায়ী আগামী বছরের 12ই ফেব্রুয়ারি আমাদের বহু প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোটও হবে। এই বাস্তবতায় আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ের নাম রেখেছি মিথ্যার উপরে সত্যের জয়, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে দুইজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির মরহুম শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান। ধন্যবাদ। আরও আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বরুণ ভাই, আপনাকে দিয়েই শুরু করি। আপনি তফসিল ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে, আপনিও নিশ্চয়ই শুনেছেন, তা এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। প্রথম কথা হলো ধন্যবাদ জানাতে চাই, এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, যেটাই বলি, ইউনুস গভর্নমেন্ট যখন অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতা নিলেন তাদেরকে 3টা ম্যান্ডেট দেওয়া হয়েছিল। একটি সংস্কার, আর একটি বিচার, এবং 3 নাম্বার হলো নির্বাচন। আমরা দেখেছি সংস্কার নিয়ে অনেক কথা আছে, কিন্তু সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জুলাই সনদ দেখেছি, স্বাক্ষর হয়েছে। তৎপরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার একটা মামলা বিচার হয়েছে, আমরা দেখেছি। অন্যান্য বিচারগুলোও শুরু হয়েছে। নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, রোড ম্যাপ আগেই ইউনিট সরকার ঘোষণা করেছিলেন। এখন তফসিল ঘোষণা করা হলো যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এখানে কিছু কনসার্ন রয়েছে। নির্বাচন ঘোষণা করা হয়েছে ম্যান্ডেট অনুযায়ী, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু নির্বাচনের পরিবেশ আসলে আছে কি না, সংস্কার মিনিংফুল সংস্কার হয়েছে কি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটা দেখছি, গত পরশু কিংবা তার আগের দিন যে ধরনের মারামারি আমরা দেখেছি, বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে এখনও পর্যন্ত 212 খুব সম্ভব নিহত হয়েছে। এরপরে আমরা দেখলাম বরিশালে সেদিন ব্যারিস্টার ফুয়াদের উপরে বিএনপির পক্ষ থেকে আক্রমণ হলো। সিরাজগঞ্জে আমাদের প্রার্থীর উপরে আক্রমণ হয়েছে। পাবনায় আমাদের প্রার্থীর উপরে আক্রমণ হয়েছে। গাজীপুরে গত পরশুদিন মনে হয় বিএনপির মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়নপ্রাপ্ত 2 ব্যক্তির মধ্যে সংঘর্ষে অনেক ব্যক্তি আহত হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, জনমনে কিন্তু অবাধ হবে, এই ব্যাপারে কিন্তু জনমনে আশঙ্কা রয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আপনার কাছে যেতে চাই। আজকে 11ই ডিসেম্বর আমাদের দেশের একটা ঐতিহাসিক দিন, কারণ এই 11ই ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে একটা মিটিং, জনসভা হয়েছিল। যশোর আসলে স্বাধীন হয়েছিল 5 তারিখে। 5 তারিখে যশোর স্বাধীন হওয়ার পরে 11ই ডিসেম্বর ওখানে একটা জনসভা হয়। ওই জনসভায় যে মুজিবনগর সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ তাজউদ্দিন সাহেব এবং রাষ্ট্রপতি যিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তারা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তাজউদ্দিন সাহেব ঘোষণা করেছিলেন যে স্বাধীন বাংলাদেশে আর ধর্মভিত্তিক কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, এবং তিনি ঘোষণা দেন জামাতে ইসলাম, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম, এই 3টা দলের নাম বলেন যে এই 3টা দল ব্যান্ড করা হলো, আর কি নিষিদ্ধ করা হলো। তার ঠিক 5 দিন পরেই, 11 তারিখে ঘটনা, 5 দিন পরে 16ই ডিসেম্বর যখন নিয়াজি সাহেব আত্মসমর্পণ করলেন অরোরা সাহেবের কাছে, জেনারেল অরোরার কাছে, কিন্তু সেখানে আমরা এই মুজিবনগর সরকারের কাউকে দেখলাম না। আপনার কাছে আমার প্রশ্ন যে 54 বছর পরে আগামী যে তফসিল ঘোষণা করা হলো এবং সেই নির্বাচনে
সবচেয়ে মানে মূল দল যেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা হলো জামাতে ইসলাম। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। এটা আমার প্রথম আগমন এনটিভিতে। আর আমি আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনার প্রশ্নটা ছিল 11 ডিসেম্বর মুজিবনগর সরকারের প্রধান ডিক্লেয়ার করলেন যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হবে না। আজকে কন্ট্রারিলি যে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক ওয়ান অফ দি বিগেস্ট রাজনৈতিক স্টেক হোল্ডার হলো জামাতে ইসলামী পার্টি, এবং যাকে সবাই সাধারণ পলিটিক্যাল যারা ভিউয়ার আমি বলবো তারা তাদেরকে বলে থাকেন ধর্মভিত্তিক রাজনীতি ধারক বাহক। আমি বলবো যে এই দেশের প্রায় 87 থেকে 88 অথবা 90% মানুষ যে দেশের মুসলমান হয়, সেই দেশে আপনি ইসলাম ধর্মকে বাইরে রাখতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। আর এই দেশের মানুষের যে ধর্মের প্রতি তাদের যে বিশ্বাস, তাদের যে ত্যাগ, তাদের যে আমি বলবো লয়ালিটি, সেটা কিন্তু অন্য বিশ্বের অন্য অনেক ইসলামী দেশগুলি থেকে ডিফারেন্ট। এই দেশের মানুষ ইসলামকে যেমন তারা মেনে চলার চেষ্টা করে, ঠিক একই সাথে তারা তাদের কিন্তু দৈনন্দিন জীবনে শিক্ষা সংস্কৃতি বা আমাদের যে গ্রাম্য সংস্কৃতিগুলি আছে সেগুলি প্র্যাকটিসও কিন্তু তারা একই সাথে করে যাচ্ছে। তো এটার কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে ইসলামকে কখনো কেউ চাপিয়ে দেয় না। এখানে ইসলামকে কিন্তু ইসলামের যে উদারতা, সেই উদারতার উপর ভিত্তি করেই কিন্তু এদেশের মানুষ ইসলামকে গ্রহণ করেছে। সুতরাং যারা ইসলামের উদারতা নিয়ে মানুষের কাছে যাবে, আমার মনে হয় না যে তারা প্রত্যাখ্যাত হবে বা তাদেরকে বলা যাবে যে ধর্মের উপর ভিত্তি করে আপনি রাজনীতি করছেন। এই বক্তব্যটার এখন আমাদের সমাজে, আমাদের সাধারণ মানুষের কাছে, রাজনীতিবিদদের কাছে এটার একটা গুরুত্ব থাকতে পারে। তারা এটাকে একটা স্লোগান হিসেবে ব্যবহার করতে পারে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকানোর জন্য। বাট যদি আমাদের রাজনীতি ভবিষ্যৎমুখী হয় এবং সেটা যদি ড্রিভেন বাই ইসলামিক স্পিরিট অ্যান্ড ভ্যালুজ, সবচেয়ে দুঃখজনক হলো রাজনীতিতে কিন্তু সবই আছে, ভ্যালুজ আর নাই। আমি মনে করি যে ইসলামের ভ্যালুজ নিয়ে যারা রাজনীতি করবে তারা তাদেরকে দেশের মানুষ হয়তোবা তাদেরকে দেখতে চায় যে তারা কেমন করে। আর ওই ব্যাপারটা যে কেন 16 ডিসেম্বরে আমাদের এই যে প্রবাসী সরকারের প্রতিনিধি থাকলো না, এটা একটা কমপ্লিটলি আমি বলবো যে ওই অনুষ্ঠানটার সুপ্রিমেসি ছিল অন দি ইন্ডিয়ান মিলিটারি অথরিটি, এবং তারা চাচ্ছিল যে যত দ্রুত এই সারেন্ডার করানো যায়, তাহলে এই গণহত্যা বা এই যে লিবারেশন ওয়ারের পরে যে মানুষের যে ক্ষোভ ছিল পাকিস্তানি সৈন্যদের উপরে বা তাদের সহকারীদের উপরে, এটা যেন লিমিট করা যায়। এই জন্যেই তাদেরকে রাখা হয় নাই। তবে এই যারা নাকি মুজিবনগর সরকারের প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধারা এ ব্যাপারে ক্ষুব্ধ ছিল, বিকজ ভারতীয়রা এই জয়লাভ কিন্তু তাদের সম্ভব হয়েছে এই মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে, এবং মুক্তিযোদ্ধাদের যে পার্টটাকে এখানে রিপ্রেজেন্টেটিভ রাখা হয়েছিল, আমি মনে করি তাদের গুরুত্বটাকে অনেক কমিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল, এবং যেটা আমাদের কাছে এখনও গ্রহণযোগ্য। আপনার কাছে আবার ফিরবো ব্যারিস্টার মোমেন, আপনার কাছে একটু আসি। আমাদের প্রোগ্রামের নাম হলো মিথ্যার উপর সত্যের জয়। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, যে আপনার মরহুম পিতা, তার উপরে আরোপ করা হয়েছিল যে তিনি 1971 সালে আল বদর বাহিনীর প্রধান ছিলেন, এবং আরেকটা কথা বলা হয়েছিল যে 70-এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই নির্বাচনে তাকে ভোট দেওয়া হয় নাই, তিনি হেরে যান, তার রাগের কারণে তিনি ওই মানুষের উপরে অত্যাচার করেছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে উনি আলবদর ছিলেন কিনা আর 70-এর নির্বাচন করেছিলেন কিনা। দেখেন, এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না, তারপর আমি চেষ্টা করবো যত সংক্ষেপে এটা উত্তর দেওয়া যায়। প্রথম কথা, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, তিনি আলবদর ছিলেন না।
আলবদরের কোনো কমান্ডার হয়তো দূরে থাকা, আলবদরের সদস্য ছিলেন না। দ্বিতীয়ত 70-এর নির্বাচনের কথা বলছেন। 70-এর নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিল? পরবর্তীতে যখন আওয়ামী লীগ এর সংসদ সদস্যরা পদত্যাগ করলেন কিংবা দেশের বাইরে চলে গেলেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে নতুন উপনির্বাচন হলো, সেখানে কারা অংশগ্রহণ করেছিলেন ফুল রেকর্ড আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমার শহীদ পিতার নাম সেখানে নেই, উনি ইলেকশনে অংশগ্রহণ করেননি। তৃতীয় যে কথাটা আমি বলবো, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমার জন্ম 79-এ, আমার বাবা আলবদর ছিলেন কিনা, রাজাকার ছিলেন কিনা। আপনি দেখেন এই প্রশ্নটা কিন্তু আপনি মির্জা ফখরুলকে করতে পারবেন না, করবেনও না। হোয়ারেজ হি ওয়াজ এ ইয়াং ম্যান, সেই সময় তিনি অ্যাডল্ট ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওনার পিতার বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই যে ট্যাগের বিষয়টা, যেটাকে ডিফাই করে 24শে জুলাইয়ের আন্দোলন হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। কিন্তু কথা ছিল 24শে জুলাই ট্যাগের রাজনীতির বিরুদ্ধে যে আপরাইজিংটা হয়েছিল, শেখ হাসিনা যখন নতুন প্রজন্মকে রাজাকার বলে গালি দিল, সেটার এগেনস্টেই তো তুমি কে আমি কে রাজাকার বলে আন্দোলনটা শুরু হলো। এখানে এই প্রশ্নটা আসারই কথা ছিল না। তারপরে যে কথাটা আমি বলবো, আমার পিতা আলবদর ছিলেন না, এটা আমি ট্রাইব্যুনালে স্ট্যাবলিশ করার জন্য এই যে পেপার একটা ফুল আলবদরের উপরে দিয়েছি। প্রথম কথা যেটা আলবদর সংক্রান্ত, আলবদর একটা অক্সিলারি ফোর্স ছিল, এটাকে যেভাবে ডেমোনাইজ করা হয়েছে, এটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে আলবদরকে জড়ানো হয়েছে। 71-72 সালে কিন্তু আলবদর একটা বিগ ইস্যু ছিল, পত্রপত্রিকায় অনেক নিউজ হয়েছে। সেখানে আপনি যদি দেখাতে পারেন আমার শহীদ পিতার নাম একবারও এসেছে, কোথাও আসেনি। আমাদের যখন ওনার বিরুদ্ধে আলবদর প্রধান হিসাবে অভিযোগ দায়ের করা হলো ট্রাইব্যুনালে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা 72 সালের গোয়েন্দা রিপোর্ট, সারা দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের তালিকা করা হয়েছিল, সেখানে ক্যাটাগরিজ করা হয়েছিল আলবদর কারা, রাজাকার কারা, শান্তি কমিটির মেম্বার কারা। সেখানে তারা আমার শহীদ পিতার নাম খুঁজে পায়নি। এই আলবদরের বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য তারা 4-4টি বই দাখিল করেছিল। সেই বইগুলার একটা তারা ওই বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান, জেনারেল নিয়াজির বই, এটা কিন্তু প্রসিকিউশনের দেয়া ডকুমেন্টগুলোর একটা। সেইখানে নিয়াজি ক্যাটাগরিক্যালি বলছে ইট ওয়াজ অ্যান আর্মি ক্রিয়েশন। মুনতাসির মামুন গবেষক, তিনি জামাত বিদ্বেষী ছিলেন, আপনারা সবাই জানেন। সে রাজাকারদের মন নামে একটা বই লিখেছে, সেখানে সে রাও ফরমান আলী, তারপরে নিয়াজি, এদের সাক্ষাৎকার নিয়েছে। খুঁচায় খুঁচায় প্রশ্ন করা হয়েছে যে এই যে রাজাকার আলবদর, মানে আমি একটু শেষ করি, এটার সাথে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র সংঘ তদানীন্তন এরা জড়িত ছিল কিনা। সেখানে নিয়াজি ক্যাটাগরিক্যালি বলছে যে তারা জামাত ইসলামীও ছিল না, ছাত্র শিবিরও ছিল না। আই হেট পলিটিশিয়ানস, আমি এনশিওর করছি আমার চারপাশে কোনো পলিটিশিয়ান আসবে না। তারপরে তারা পশ্চিম পাকিস্তানের প্রসিকিউশন টিম গিয়েছিল, সেখান থেকে আলবদর নামে একটা বই কিনে এনে সেটার অনুবাদ করেছিল, সেটা তারা দাখিল করেছিল। সেইখানে কোন পৃষ্ঠায় কি বলেছে আমি আপনাকে বলে দিতে পারবো। আপনার 15 পৃষ্ঠায় তারা বলেছে যে যে আলবদর প্রতিষ্ঠা হয়েছে ময়মনসিংহের শেরপুর, তৎকালীন তো শেরপুর জেলা ছিল না, এখন শেরপুর জেলা হয়েছে, সেখানে 16ই মে একজন ইয়াং পাকিস্তানি ক্যাপ্টেনের আন্ডারে, সেখানে কে প্রথম কমান্ডার ছিল সেটাও বলে দিয়েছে। আচ্ছা, আমরা শুনবো এটা। আমাদের আমি আরেকটু শেষ করি, যেহেতু এটা নিয়ে আমি দীর্ঘ রিসার্চ করেছি, সেখানে আমি আমার শহীদ পিতাকে ডিফেন্ড করেছি। যদিও আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না। এটা মানেই হচ্ছে আমাদেরকে আবার ট্যাগিং এর রাজনীতিতে ফিরে যাচ্ছি আমরা, নতুন প্রজন্মকে। 79-এ জন্মগ্রহণ করার পরও আমাকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, দুঃখজনক। কিন্তু যেহেতু বিষয়টা উত্থাপন করেছেন, একটু শেষ করে নিই। তারা কি করলো, একই সাথে বললো আমার শহীদ পিতা আলবদরের কমান্ডার ছিলেন, মুজাহিদ সাহেব আলবদরের কমান্ডার ছিলেন, তারপরে কামরুজ্জামান সাহেব আলবদরের প্রধান ছিলেন। একই সাথে 3 ব্যক্তি কিভাবে আলবদরের প্রধান হতে পারে? মানে সব কথা শেষ কথা আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আদালতে। আমি বলেছিলাম 86 সালের আগে আমার শহীদ পিতার বিরুদ্ধে একটা রিপোর্ট হয়েছে, একটা মামলা হয়েছে, কোনো বই পুস্তকে কিছু এসেছে যে উনি আলবদরের কমান্ডার ছিলেন কিংবা অন্য কিছু ছিলেন। কেউ যদি দেখাতে পারে আমি এই ব্যাপারে মাপ চাবো, আমার পক্ষ থেকে মাপ চাবো, আমার শহীদ পিতার পক্ষ থেকে মাপ চাবো, কনক্লুডিং দ্যাট আমার শহীদ পিতা আলবদরের কমান্ডার ছিলেন না। জি, সুপ্রিয় দর্শক, আমরা শুনছি ডক্টর মোমিন ভাইকে। আমরা এখন একটু আসি জেনারেল সাহেবের কাছে। জেনারেল সাহেব, আপনি জানেন যে 3টা ইস্যু নিয়ে আসলে আমরা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সেটার একটা হলো বৈষম্য, আমাদের সাথে পাকিস্তানিদের একটা বৈষম্য ছিল, গণতন্ত্র এবং ভোটাধিকার।
এই তিনটাকে ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু আমরা অস্ত্র ধরেছিলাম এবং ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম যে আমাদের ওই তিনটা জিনিস, বৈষম্য, গণতন্ত্র এবং ভোটের অধিকার ঠিক থাকবে। তো ওই পরে আমরা দেখলাম যে ১৯৭৩ সালে একটা নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটা আপনার কাছ থেকে জানতে চাই, কতটুকু আমরা গণতান্ত্রিক হয়েছিল, ভোটাধিকার মানুষকে ভেবে দিয়েছিল? নির্বাচনের, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের ব্যাপারে, নির্বাচনে যাওয়ার আগে আমার নির্বাচন নিয়ে একটা দুটা কথা আছে। সেটা হচ্ছে এই নির্বাচন যে আমাদের দেশের যে গণতন্ত্র বা এই যে আমাদের রাজনীতিটা, কিন্তু সব কিছু কিন্তু এই নির্বাচনকে ঘিরে। এবং সাধারণ মানুষের কাছে একটা ধারণা দেওয়া হয় ভোট হইলেই মানে আমরা গণতন্ত্রে আছি। অথচ গণতন্ত্রের খুবই একটা ছোট অংশ হলো নির্বাচন। এই নির্বাচনের পরে সে নির্বাচিত নেতারা কিভাবে গণতন্ত্রকে স্থাপন করেন এবং এটাকে প্রতিষ্ঠিত করেন, সেটাই কিন্তু একটা আসল পরীক্ষা। তো এর শুরুতে আমি বলি, প্রথমে আমাদের দেশের যে ইতিহাসে দেখা যায় যে আবুল মনসুর সাহেব বলেছেন যে যুক্তফ্রন্টের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা তিনটা পার্টি নিয়ে যুক্তফ্রন্ট হয়েছে, চারটা পার্টি নিয়ে অ্যাকচুয়ালি। একটা হলো আওয়ামী মুসলিম লীগ, 2 নম্বর হচ্ছে কৃষক শ্রমিক পার্টি একে ফজলুল হকের, 3 নম্বর হচ্ছে গণতন্ত্রী দল আর নেজামুল ইসলাম পার্টি। এবং তারা কিন্তু খুব আশ্চর্যজনকভাবে নির্বাচনে জিতে আসার পরে মাত্র 56 দিন এই সরকারটা টিকেছিল। কেন? মন্ত্রিত্বের ঝগড়া নিয়ে। সো গণতন্ত্র আমরা নির্বাচনে গেলাম, কিন্তু ঝগড়াটা নিয়ে এই নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে এই সুযোগটা হারালাম আমরা 56 দিনে শুধুমাত্র মন্ত্রিত্বর ঝগড়াঝাটি নিয়ে। সেকেন্ড আসি এখন আমরা ৭৩ নির্বাচন। ৭৩ নির্বাচনের ব্যাপারে তার মানে কি, এখানে নির্বাচন মানেই হলো কে কি মন্ত্রিত্ব পাবো না পাবো কি। সো সেখানে কিন্তু মানুষের পাওয়ার ব্যাপারটা কিন্তু মুখ্য না, এটা হলো রাজনীতিবিদরা কি পাবে না পাবে সেটা নিয়ে চিন্তিত। ৭৩ নির্বাচনটা ছিল, এটা সবাই জানতো যে শেখ মুজিব উনি ফিরে আসার পরে যখন যে নির্বাচন হলো এটাতে উনি জিতবেন, কিন্তু এরকমভাবে নগ্নভাবে জিতবেন এটা কিন্তু কেউ আশা করে নাই। এটা দুটো এক্সাম্পল। একটা হলো খন্দকার মোশতাককে জেতানোর জন্য ওনার ভোটের বাক্স চুরি করতে হলো হেলিকপ্টার পাঠায়, আর ওনার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতা যেন না হয় সেই জন্য কী করা হলো, ভয়ভীতি দেখিয়ে মানুষকে সেই ভোটেই দাঁড়াতে দেওয়া হলো না, যারা দাঁড়িয়েছিল তাদেরকে প্রত্যাহার করতে হলো। তো শেখ মুজিবকে প্রমাণ করা যে উনি হলেন অবিসংবেদিত নেতা। তো এটা করতে যা হলো কি, পুরো যে সংসদে কিন্তু বিরোধী দলের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। ওনারা 293টা সিটে জিতে এই সংসদ গ্রহণ করলেন। এবং সংসদে যাওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগের, পার্টিকুলারলি শেখ মুজিবের যে আচরণ, সেই আচরণটা, আমি তখন কিন্তু ক্লাস 7-এর ছাত্র, আমি দেখেছি এই ৭৩ সালের গণতন্ত্রের পরে এই আওয়ামী লীগের অত্যাচার কী জিনিস। আমরা বাসায় লাইট বন্ধ করে বগুড়া শহরে আমরা দরজায় লাঠি দিয়ে রাখতাম, যেন আমাদের বাসায় কেউ যেন বোঝে না যে এখানে এই বাসায় কেউ থাকে। এত আতঙ্কগ্রস্ত ছিল। আমার পাড়ার একটা তরুণ ছেলে 28 বছর বয়সের, তাকে কিন্তু দিনের বেলা পাখির মতো গুলি করে মারা হয়েছে। তো এইগুলি কিন্তু ঘটনা ঘটেছে। এগুলি কেন হয়েছে? ওই অতিরিক্ত ক্ষমতার কারণে এবং এই যে দাম্ভিকতা, এবং যার ফলে জনগণ কিন্তু হারায় গেছে। ওখানে শুধু ওই যারা সংসদ সদস্য ছিল বা মন্ত্রী ছিল তাদেরই কিন্তু সব প্রায়োরিটি। সুতরাং এই যে সুশাসন না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে এবং মানুষের জন্য কল্যাণ, এই উদ্দেশ্যটা না থাকার কারণে কিন্তু এই নির্বাচন আর ওই গণতন্ত্র আর অ্যাচিভড হয় নাই। একটা অংশ অ্যাচিভড হয়েছে, ভোট দেওয়া, কিন্তু তারপরে আর কিছু। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 73 যে নির্বাচন হয়েছিল সেটা গণতান্ত্রিকভাবে হয় নাই এবং সেখানে মাসল প্রয়োগ করা হয়েছিল, খন্দকার মোশতাকের হেলিকপ্টার দিয়ে নিয়ে এসেছিল। আমি একটু ভাইয়ের কাছে যাই, জেনারেল জিয়ার কথায় আসি। জেনারেল জিয়া ক্ষমতায় আসার পরে তিনি বহুদলীয় গণতন্ত্র ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন এবং উনি ওই সময় শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন। শেখ হাসিনা এসে আওয়ামী লীগ নিয়েছিলেন এবং আপনাদের যিনি আমির ছিলেন অধ্যাপক গোলাম আজমকেও তিনি দেশে আসার সুযোগ করে দেন। আপনার পিতাকেও তিনি, না ওটা মানে ভুল তথ্য, আমার পিতা আগে থেকে আপনার দেশে ছিলেন, আচ্ছা সরি, গোলাম আজমকে এসেছেন। তারপরে আপনারা ওই যে জামাতে ইসলাম গঠন করেন, গোলাম আজম সাহেব এবং আপনার পিতা করে।
তো এই যে জেনারেল জিয়া এবং উনি একই সাথে উনি বাম ডান সকল ধরনের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আপনি জেনারেল জিয়ার এই কর্মকাণ্ডকে একটু মূল্যায়ন করেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে তো গণতন্ত্রকে ৭৪ সালে হত্যা করা হয়েছিল। জি, ৭৩ সালের একতরফা ইলেকশনের ফলশ্রুতিতে ৭৪ সালে যখন বাকশাল প্রতিষ্ঠা করা হলো, একটি রাজনৈতিক ৭৫ সালে একটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং 4টি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সুতরাং গণতন্ত্রকেও নির্বাসনে পাঠানো হয় এবং বাক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতাকেও নির্বাসনে পাঠানো হয়। তৎপরবর্তীতে একটা বিপ্লব হলো এবং বিপ্লবের পরে আমরা দেখলাম যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবিধানের কথা এসেছে, আপনি বলেছিলেন যে সংবিধান প্রথমে এটাকে উইদাউট ম্যান্ডেট তারা ইসলামিক দলগুলোকে, ইসলাম ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেছিল। এই সংবিধান আপনার ৭২-এর সংবিধান, এই সংবিধান কিন্তু গঠিত হয়েছিল কাদের দ্বারা এটা বুঝতে হবে। ৭০ সালে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা ইলেকশন হয়েছিল। এই ইলেকশনের আন্ডারে যারা গণপরিষদের সদস্য ছিলেন তাদের দ্বারাই কিন্তু আপনার পরবর্তীতে ৭২ সালে সংবিধান হয়েছিল। আপনার তাহলে এই সংবিধানের ভিত্তি কী হতে পারে? সংবিধানের ভিত্তি হতে পারে সেই সময় যে দলটি, ডক্টর মোমেনের কাছে আমরা জানছিলাম যে জেনারেল জিয়ার যে অবদানটা, যেটা বলছিলাম, আসলে দেখেন ৭২-এর সংবিধানে যেই আমাদেরকে জাতির সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, ৭০-এর যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ইলেকশন হয়েছিল সেখানকার যে ম্যানিফেস্টো আওয়ামী লীগ দিয়েছিল সেখানে তারা প্রমিস করেছিল শরিয়া বিরোধী কোনো আইন তারা করবেন না, ইসলাম বিরোধী কোনো কথাই তারা সেখানে আনবেন না, এটা কিন্তু ক্যাটাগরিক্যালি তারা প্রমিস করেছিলেন। ইভেন আপনার স্বাধীনতার যে প্রোক্লেমেশনটা আছে সেখানেও কিন্তু এমন কোনো কথা নেই সেকুলারিজম, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, এই ধরনের কোনো কথা ছিল না। কিন্তু ৭২ সালের সংবিধানটা যখন তারা রচনা করলো উইদাউট এনি ফার্দার ম্যান্ডেট, ৭০-এর পরে কিন্তু আর কোনো গণপরিষদ ইলেকশন হয়নি, তারা সেখানে একতরফাভাবে ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেন এবং সেকুলারিজমকে সেখানে অন্তর্ভুক্ত করলেন। এইটা কিন্তু ভারতীয় যেই সংবিধান ছিল এটার কিন্তু কপিকাট ছিল। পরবর্তীতে এটাকে কিন্তু অ্যাকসেপ্টেবল করার জন্য গণভোটেরও আয়োজন করা হয়নি। তারপরে তো ৭৫ সালে বাকশাল করে এটা অ্যামেন্ডমেন্ট করে এটাকে আপনার তো গণতন্ত্রকে হত্যা করা হলো। এখানে আমার যেটা কথা, জেনারেল জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আপনার বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবন দান করেছিলেন সেটাই না, একই সাথে পিপলস যেই ছিল আপনার একটা পালস ছিল তাদের, গত আপনার ৭১ সালের পরবর্তীতে আমরা দেখেছি ইসলামকে কিভাবে দেশ থেকে এলিমিনেট করার জন্য চেষ্টা করা হয়েছে। সংবিধান থেকে যেটা বললাম, তারপরে আপনার বিভিন্ন স্থাপনা থেকে, ঢাকা ইউনিভার্সিটির ইয়েতে যেই মনোগ্রাম ছিল সেখানে রব্বি জিদনি এলমা ছিল, এটা উঠিয়ে দেওয়া হলো। কবি নজরুল ইসলাম কলেজ নাম ছিল, এখান থেকে ইসলামের ব্যাপারে অ্যালার্জি ছিল বলে ইসলাম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো। এভাবে রাষ্ট্রের প্রতিটা সেক্টর থেকে ইসলামকে আসলে কিন্তু আস্তে আস্তে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মুসলমানরা, বাংলাদেশের জনগণ এটাকে পছন্দ করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র গণতন্ত্রকেই যে পুনরুজ্জীবন দান করলেন সেটা না, বরং একই সাথে তিনি এই যে ইসলামী মূল্যবোধগুলা যেটার উপরে ভিত্তি করে আমাদের এই সমাজ গড়ে উঠেছে সেটাকেও কিন্তু ইনকর্পোরেট করলেন। সেখানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, একই সাথে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম এটা অন্তর্ভুক্ত করলেন ৫ম সংশোধনীর মাধ্যমে। কিন্তু এখানে কিছুটা সমস্যা যেটা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি ৫ম সংশোধনী কিন্তু বাতিল হয়েছে আওয়ামী জাজ সেই আপনার খায়রুল হকের মাধ্যমে। এখানে যেটা হয়েছিল, আমরা কিন্তু সবসময় একই ভুল কিন্তু আবারও করছি, পুরনো সংবিধান রেখে দিচ্ছি। এই ৭২-এর সংবিধানকে রেখে এটাকে সংশোধন করার কারণে এটা কিন্তু পরিপূর্ণভাবে পিপলস অ্যাসপাইরেশনটাকে ধারণ করতে পারেনি। বারে বারে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদীরা চাইলেই ওই দিকে ফিরে যাওয়ার সুযোগ করে নিচ্ছে। একটা ভুল হয়েছে সেখানে এটা। আর দ্বিতীয় যে সমস্যাটা হয়েছিল আওয়ামী লীগের পুনর্বাসন, যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নিজেই হত্যা করেছিল। আওয়ামী লীগের চিফ আপনার শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কবর দিয়ে বাকশাল গঠন করলেন, সেই আওয়ামী লীগের উত্থান হলো কিন্তু জিয়াউর রহমানের এই হাত ধরে। এইটা আওয়ামী লীগের যে নেচারটা, ফ্যাসিবাদী নেচার, তারা যে বাই নেচার ফ্যাসিস্ট, এটাকে জিয়াউর রহমান বুঝতে ব্যর্থ হয়েছেন এবং যার কারণে এটার
মূল্য ওনাকে চুকাতে হয়েছে পরবর্তীতে শাহাদাতের আচ্ছা, আমরা মাধ্যমে। সেটা শুনবো। আমরা একটু জেনারেল সাহেবের কাছে যাই। আপনি 73 সালের নির্বাচনের কথা বলেছেন। জেনারেল জিয়া সৈনিক মানুষ, উনি যখন ক্ষমতায় আসলেন, মানে ক্ষমতায় তাকে আসতে হয়েছিল, তারপরে উনি ওনার কর্মকাণ্ড সঠিক ছিল কিনা সেটার জন্য 77 সালে উনি একটা গণভোট দিয়েছিলেন, এবং 78 সালে আমাদের মানে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা কেমন হয়েছিল আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, এখানে আমি খুব দ্রুত আমার কথা বলতে হবে, যেমন সময় নাই আজকে খুব কম। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানকে এই ইলেকশনে যাওয়ার আগে একটু জিয়াউর রহমানকে বিশ্লেষণ করা দরকার। জিয়াউর রহমানের কে আমি কয়েকটা জায়গায় আমি তাকে বিশ্লেষণ করি। একটা হলো গাটস, একটা নেতার সাহস থাকতে হয়। সেকেন্ড হচ্ছে তার ফারসাইটেডনেস। থার্ড হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়ালিটিস। এর পরের যে পয়েন্টটা তার জন্য সবচেয়ে বেশি, সেটা হলো হি ওয়াজ লাইক এ সিম্বল অফ ইউনিফিকেশন, জাতিকে ইউনিফাই করেছে। আমার সহালোচক বলেছেন ব্যাপারটা, যে জাতিকে সবসময় কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘেঁষা যত বাম দল বা এই সমস্ত সেকুলার পার্টি, তারা কিন্তু সবসময় জাতিকে ভাগ করার চেষ্টা করেছে। কিন্তু জিয়াউর রহমান একটা মানুষ, সে কিন্তু সবসময় জাতিকে ইউনিফাই করার চেষ্টা করেছে, ইররেসপেক্টিভ অফ বিলিভস। এই জন্যই কিন্তু শেখ হাসিনাকে উনি ফেরত এনেছেন। ওই জন্যই উনি জামাত ইসলাম বা ইসলামের 90% মানুষ যখন ইসলাম ধর্মী, তাদেরকে তো আপনি বাইরে রাখতে পারবেন না। এখানে একটা বিরাট অংশ ইসলামের প্রতি তারা খুব সংবেদনশীল, সুতরাং তাদেরকে আপনি জায়গা দিতে হবে। গার্ডসের কথা কেন বলছি, তখন তো 3 জন কর্মরত বাঙালি সেনা আমাদের সেক্টর কমান্ডার ছিলেন। একজন জেনারেল শফিউল্লাহ, আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পরে প্রথম সেনার প্রধান, খালেদ মোশাররফ, আর জিয়াউর রহমান। কিন্তু তারা তো বিদ্রোহ করলেন না। বিদ্রোহ করলেন কে? ঘোষণা দিলেন কে বিদ্রোহ, যে উই রিভোল্ট, এটা জিয়াউর রহমান বললেন। সো দিস ইজ হোয়াট ইজ দি গার্ডস। আচ্ছা, এখন পরে আমি আরেকটা কথা বলবো এই নির্বাচনে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের দেশের যদি এই 50 বছরের রাজনীতি দেখেন, 4টা দিকপাল আছে। একটা হলো জিয়াউর রহমান, 2 নম্বর হচ্ছে এরশাদ, 3 নম্বর হচ্ছে হাসিনা, 4 নম্বর হচ্ছে বেগম খালেদা জিয়া। এই 4 জনের মধ্যে এই যে প্রথম মানুষটা, উনিই কিন্তু একমাত্র বাংলাদেশের মানুষের উপর ভিত্তি করে উনি রাজনীতি শুরু করেছেন। হি ডিড নট সিক এনি অ্যাডভাইস ফ্রম ইন্ডিয়া অর পাকিস্তান অর এনিবডি। হি ডিপেন্ডেন্ট অন হিমসেলফ, হি ডিপেন্ডেন্ট অন দি নিড অফ দি পিপল। সেকেন্ড হলো জেনারেল এরশাদ, হি ওয়াজ ব্লেসড বাই ইন্ডিয়া, অলওয়েজ টুক দ্য শেল্টার অফ ইন্ডিয়া, ইভেন হিজ ব্রাদার ইজ ডুইং দ্য সেম থিং, যে আমি কিছু বলতে পারবো না, আমি ভারতের পারমিশন ছাড়া আমি কিছু বলতে পারবো না। দিস এক্স্যাক্টলি শোজ হাউ জাতীয় পার্টি ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড উইথ হোয়াট স্পিরিট। থার্ড হলো শেখ হাসিনা। উনি কি করলেন, উনি যে ভারতের কোলে আছেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো উনি সহ এই 300 MP প্লাস এই বিচারপতি থেকে ইমাম টিমাম সবকে নিয়ে অন্তত 1 লক্ষ লোক নিয়ে উনি এখন ভারতে পলাতক। দিস শোজ দ্যাট হি ইজ ড্রিভেন বাই দি অ্যাডভাইসেস অফ দি ইন্ডিয়া। আরেকজন হলেন খালেদা জিয়া, যিনি আবার সেই জিয়াউর রহমানের পলিটিক্সটা ধরেছেন, ধরে উনি কিন্তু সাধারণ মানুষকে, উনি কিন্তু দেশ ছাড়েন নাই, মানুষকে ছাড়েন নাই। এখন আসি নির্বাচনের ব্যাপারে। এই নির্বাচনের যে সংসদীয় নির্বাচন, ওটা হয়েছিল 18 ফেব্রুয়ারি 1979, আর প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 3 জুন 1978। হ্যাঁ, এই দুটো নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রকম আলোচনা আছে, তবে এইটুকু ঠিক যে এটা ওই 73 সালের মতো একটা বেশরম নির্বাচন ছিল না। এটাই আমি বলবো বক্তব্য। এই বলে আমি আমার কথাটাকে আমি কনক্লুড করছি। আমি আপনার কাছে আসছি, ছোট একটা অ্যাড করি। মানে শেখ মুজিবকে কিন্তু অনেক অ্যাডভাইস করেছিলেন, আপনি ইলেকশনে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে জিতে আসবেন, ওয়াই ডোন্ট ইউ অ্যাকোমোডেট অপোজিশন লিডার্স। এটা কিন্তু তিনি শোনেন নাই, করেননি। এটা আমরা অলি আহাদের বইতেও পাই, এবং আহমেদ সফা ওনার ওই আব্দুর রাজ্জাক সাহেবের অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেবের রেফারেন্সেও বলেছেন। কন্ট্রারি টু দ্যাট 79-এ কিন্তু জিয়াউর রহমান বিরোধী দলীয় যে যারা ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিলেন তাদের সকলকে অ্যাকোমোডেট করে সকলকে নির্বাচিত করে সংসদে নিয়ে আসছেন। এটা প্রসিডিউরের ব্যাপারে কথা আসতেই পারে, কিন্তু ওনার যে অ্যাকোমোডেটিভ অ্যাটিটিউড এবং ইনক্লুশন, উইচ ইজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি, এটা কিন্তু 79-এ আমরা দেখেছি জিয়াউর রহমানের মধ্যে ছিল। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হলো যে 90 সালে যে নির্বাচন হয়েছিল, আপনি ইতিহাসটা একটু বলি। সেটা হলো যে এরশাদ সাহেব ক্ষমতা নিলেন সাত্তার সাহেবকে সরিয়ে, এবং তখনই বেগম জিয়া আসলেন। 81 সালের কথা বলছেন? 81 সালে তো জিয়াউর রহমান মারা গেলেন। 82 সালে উনি ক্ষমতা নিলেন সাত্তার সাহেবকে সরিয়ে। তারপরে বেগম জিয়া আসলেন। বেগম জিয়া এসে বেগম জিয়া
বললেন যে আমাদের গণতন্ত্র দরকার, আমরা কোনো প্রলোভনে যাব না। এরশাদ সাহেব অনেক চেষ্টা করেছিলেন তাকে এইটা একটু দিয়ে, কিন্তু উনি যান নাই। উনি বলেছেন যে গণতন্ত্র এবং অগণতান্ত্রিকভাবে যে সরকার আসছে তার সাথে কোনো আলোচনা নাই। এবং 90-তে এসে এরশাদের পতন হলো, 91 নির্বাচন হলো। 91 নির্বাচনে বিএনপি যখন করলে, কিন্তু সরকার গঠনের জন্য জামাতে ইসলাম বিএনপিকে সাপোর্ট করেছিল। আমি আপনাকে জানতে চাই যে আপনারা বিএনপিকে সাপোর্ট করলেন, আওয়ামী লীগকে কেন করলেন না? দেখেন 91 সালে আমার বয়স ছিল 12। আমি এটা মনে আছে ক্লিয়ারলি কি হয়েছিল তখন। পরবর্তীতে অনেক কিছুই মেক সেন্স করেছে আমার কাছে, এবং আমার শহীদ পিতার মুখে এই ব্যাপারে আমি বিস্তারিত শুনেছি। আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগকে শুধু সমর্থন করি নাই আমরা, এটা না, আওয়ামী লীগ আমাদেরকে রীতিমতো অফার করেছিল। আমির হোসেন আমু এসে বলেছিল আপনারা কি চান, আপনাদেরকে কোন একটা গালি দিয়েই বলেছিল যে রাজাকার বলে আমরা দেখব, আপনারা খালি আমাদেরকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেন। মন্ত্রিত্বের অফারও ছিল, কিন্তু আমরা দেশকে সকল কিছুর উপরে প্রায়োরিটি দিয়েছি। আমাদের যে আশঙ্কা ছিল 71-এও জামাতের একই আশঙ্কা ছিল, যদিও 71 নিয়ে আমি কথা বলতে চাই না, মানে আপনাদের বেগম জিয়ার উপরে আপনাদের আমরা যেটা ইন্ডিয়ার যেই ওভারওয়েলমিং যে প্রভাবটা আছে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমাদের বারবার যেটা আশঙ্কা ছিল যে দেশে ইন্ডিয়ান একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। আনফর্চুনেটলি সেটা কিন্তু পরবর্তীতে হয়েছে, 96-এ হয়েছে, আমরা 2008-এর পরবর্তীতেও দেখেছি। দেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করার জন্য, আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিঃস্বার্থ, আমরা কোনো মন্ত্রিত্বও নেই নাই। আমাদের 2জন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সে সময় সংরক্ষিত এই আসনে। এটা ছাড়া কিন্তু আমরা মন্ত্রিত্ব নিতে পারতাম, নেই নাই। আওয়ামী লীগকে যদি আমরা সে সময় সহযোগিতা করতাম ক্ষমতা যেতে, আরও অনেক স্বার্থ আমাদের হয়তো যেগুলো আছে হাসিল হতো, কিন্তু দেশকে প্রাধান্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছিলাম। আচ্ছা জেনারেল সাহেব, আপনার কাছে আসি। 96 নির্বাচনে বিএনপি হেরে যায়। সমালোচকরা বলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি মানতে চান নাই বলে এই নির্বাচনে তারা হারে, যদিও পরবর্তীকালে মেনেছিলেন। এই বিষয়টা নিয়ে আপনি যদি হ্যাঁ, এখানে আমি আপনাকে বলি 96 সালের নির্বাচনের ব্যাপারে বিএনপি হেরেছে, এটা ঠিক। তবে 91 থেকে 96 যে সময়কালটা ছিল, একটা খেয়াল করতে হবে যে বেগম খালেদা জিয়ার ছিল, এটাই ছিল মানে সর্বপ্রথম রাষ্ট্রীয় অভিজ্ঞতা, রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা। সেখানে ওনাকে কিন্তু সব কিছু শিখতে হয়েছে করে করে। সুতরাং উনি এই যে ভালো থেকে মন্দ, ভালোর ভিতর থেকে বা মন্দের ভিতর থেকে ভালো বেছে নেওয়ার ব্যাপারে যে কাজগুলি, এই কাজগুলি সব আমি বলবো সিদ্ধহস্তভাবে করতে পারেন নাই। আমি হাইপোথেটিক্যালি বলছি, এই যে বেগম জিয়া, এই বেগম জিয়া যদি সুস্থ থাকতেন এবং এই প্রজ্ঞা নিয়ে যদি সেই 91-এ থাকতেন, তাহলে বিএনপি অন্যরকম হতো এবং দেশের চেহারাও ডিফারেন্ট থাকতো। হ্যাঁ, 96-তে উনি হারার কারণ মেইনলি যে যেহেতু তারা অনেক দিন পরে ক্ষমতায় এসেছে, তারা উনি ব্যক্তিগতভাবে অনেককেই চেনেন না। সুতরাং যাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি তারা সেই দায়িত্বগুলি তাদের দায়িত্বর প্রতি ঠিকমতো সততা দেখাতে পারেন নাই। তারা নিজেদের আখের গোছাতো, কিছু কিছু দুর্নীতির ইয়ে ছিল, কিন্তু ভালো দিকটা ছিল যে বেগম জিয়া ব্যক্তিগতভাবে কখনো অসৎ ছিলেন না, এবং ওনাকে কেউ এই ট্যাগে কেউ ট্যাগ করতে পারে নাই। যে মিথ্যা কেস টেসগুলো দেওয়া হচ্ছে, এটা আমরা দেশবাসী সবাই জানে যে বেগম জিয়ার ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে উনি কখনোই আপোষ করেন নাই এবং উনি কখনো দুর্নীতির আশ্রয় নেন নাই। এটাই ছিল ওনার সবচেয়ে বড় পাওয়ার। তবে 96-তে হারার কারণ, তারপরেও আমি বলবো উনি কিন্তু 116টা সিট জিতেছিলেন। একটা ইনকামবেন্ট পার্টি যে এরকম আন্দোলনের মুখে সরে গেল, সে আবার ক্ষমতা নেক্সট ইলেকশনে 116টা আসন পাওয়া কিন্তু চারটিখানি কথা না। সুতরাং আমি বলবো যে কিছু কিছু রাজনৈতিক ভুল এবং সবচেয়ে বড় বেইমানিটা করেছে আমলারা ওই সময়, এবং এই আমলারাই কিন্তু বেগম জিয়াকে, এবং আমি অনেকে বলে মিলিটারি উইথড্রয়াল অফ সাপোর্ট, আমার মনে হয় এই ধরনের কিছু ছিল না। কিছু ইনসিডেন্ট ছিল মিলিটারিতে, বাট আমি আপনাকে একটা কথা বলি যে সকলে সমালোচকরা বলেন যে বিএনপির 2টা ভুল। একটি হলো জিয়াউর রহমান করেছিলেন, যেটা এরশাদ সাহেবকে উনি সেনাপ্রধান করেছিলেন, তার জন্যে তাকে নিহত হতে হয়েছিল, এবং বেগম জিয়া মইনুল আহমেদকে সেনাপ্রধান করেছিলেন। আপনি একটু যদি বলেন। হ্যাঁ, আমি এখানে এই 2টা কথা আমি প্রথম বলবো যে জেনারেল এরশাদকেও সেনাপ্রধান করেছিলেন, এইটা ভুল হয়েছে। জিয়াউর রহমানের একটা নর্মাল ট্রেন্ড ছিল
ফলো দ্য রুল, এই কথাটা উনি সবসময় বলতেন। ইভেন শেখ মুজিবকে হত্যা করার পরে যখন ওনার কাছে ফোন গেছে, বলছে যে ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, হি উইল টেক ওভার দেয়ার। আর উনি তো ডেপুটি, উনি সেনাপ্রধান আছে, সুতরাং এই দায়িত্বটা, সুতরাং উনি কিন্তু সবসময় আইনের পক্ষে। এই যে 75-এ ওনাকে বন্দি করে রাখা, খালেদ মোশাররফ, এগুলি কিন্তু সব কিছু হয়েছে কিছু অতি উৎসাহী অফিসারদের কারণে, এবং তারা কিন্তু ওনাকে, কিন্তু আমি বলি আমাদের সময় নাই আজকে, আমাদের সময় শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন আলোচকের কথা। আমাদের সময় আজকে খুবই অল্প, এই কারণে আমাদেরকে আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো আমাদের যেটা আমরা মুসলমান, আমরা সকলেই বিশ্বাস করি যে সূরা ইমরানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সর্বশক্তিমান এবং তিনি যাকেই ইচ্ছা ক্ষমতায় বসান, যার কাছ থেকে ইচ্ছা হয় ক্ষমতার থেকে কেড়ে নেন। তিনি মানুষকে সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। সকল কল্যাণ তার হস্তে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা উচিত, এবং এটাকে নিয়েই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রত্যেকটা ভোটার সঠিক ব্যক্তিকে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে এই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। সেই আশা করে যে ভোটাররা সঠিক ব্যক্তিকে ভোট দিবেন, এই আশা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।